সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 60 এবং সমাপনী ক্লাসে সকলের জন্য রইল ফুলের শুভেচ্ছা এবং মিষ্টি মুখের আয়োজন। তো আপনারা নিশ্চয়ই ফুল এবং মিষ্টি আপনারা মনে হয় পেয়েছেন। তো আমরা এই মিষ্টি মুখ করে এবং ফুলের শুভেচ্ছা নিয়ে আমরা ক্লাসের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। গুরুজি আপনার কথা ইকো হচ্ছে। কি মিষ্টি সুই বানাচ্ছে কেন? মিষ্টি কি দিচ্ছেন নাকি না কি ব্যাপার? স্যার আপনার এখান থেকে সাউন্ড মিষ্টি দিয়েছে। মিষ্টি খাওয়াচ্ছে নাকি স্যার? তো এটা একটা মিষ্টি মুখ এবং ফুলের শুভেচ্ছা, এটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন সবাই। তো সমাপনী ক্লাসে আমরা একটু এই মিষ্টি মুখের আয়োজন করলাম। আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। তো দেখুন আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেছেন বা অনেকে অনেক রকম লিখেছেন। দীর্ঘ 1 বছর যাবত আমরা যে এই কোচিং সেন্টারে ক্লাস করলাম, ক্লাসে কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে, যে বাকি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। তো প্রশ্নগুলো আমরা একটু আগে বলে আসি। যেমন একজন কমেন্ট করেছেন বা লিখেছেন যে আমার ভাগ্যটা কেমন এবং জমি বাড়ি গাড়ি প্রতিষ্ঠা কখন পাবো। দেখুন, জমি বাড়ি গাড়ি প্রতিষ্ঠা কখন পাবো, কেন পাবো, কিভাবে পাবো, এটি কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি। অবশ্যই দেখা যাচ্ছে আমরা জমি বাড়ি বা ভূসম্পত্তি গাড়ি এগুলোর মালিক কিভাবে হব, ভাগ্যের দশান্তর দশায় কিভাবে আসবে, এটি ক্লাসে আলোচনা হয়েছে। তারপরেও আজকে কিছুটা আলোচনা করা হবে। দ্বিতীয়ত আমার কাছে আসছে যেটা হচ্ছে যে সন্তানের শিক্ষা কেমন হবে, সন্তান কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে, এটিও প্রশ্ন করছেন যে ইঞ্জিনিয়ারিং পড়বে না ডাক্তারি পড়বে না আইন পড়বে না দর্শন পড়বে, এটিও কিন্তু ক্লাসে হয়েছে। তৃতীয় হচ্ছে আপনারা চাকরি বা পেশা বা ব্যবসা, এই পেশা নির্ণয়ে জ্যোতিষও কিন্তু ক্লাস হয়েছে যে আমরা পেশা কোন দিকে যাব। তাছাড়া প্রেম বিবাহ বা সামাজিক বিবাহ, দাম্পত্য জীবন, এগুলো মাঙ্গলিক দোষের ক্লাসেও হয়েছে, জোটক বিচারের ক্লাসেও হয়েছে। তারপরে সন্তান পুত্র হবে না কন্যা হবে, তার পিতা কেমন হবে, তার কন্যা সন্তান কেমন হবে, এগুলোরও কিন্তু ক্লাস আপনাদের দেওয়া হয়েছে। আয়ু নির্ণয়ের ক্লাস হয়নি। আয়ু নির্ণয় আমি বলেছি যে আমরা আয়ু নির্ণয়ের ক্লাসে যাওয়ার পর্যায়ে আমরা এখনো যাইনি। ইভেন কি মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্লাসেও আমরা ঢুকতে পারিনি, আমরা সেই পর্যায়ে যাইনি। আমরা হ্যাপি ম্যারেজকে সেইভাবে শিখিনি। এমনকি পঞ্জিকা, পঞ্চাঙ্গ, জ্যোতিষ, এটাও কিন্তু আমরা শিখতে পারিনি। তার যে ক্লাস হচ্ছিল সেই ক্লাস আমাকে স্টপ করে দিতে হয়েছে, কারণ আমরা পঞ্জিকার বিষয়ে অনেকটা বুঝি না বা সাধারণ সময়ের যোগ বিয়োগ করতে পারি না, তার জন্য সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছি। তারপরে প্রশ্ন আসছে যে সামুদ্রিক জ্যোতিষ। সামুদ্রিক জ্যোতিষ এটা উচ্চতর শিক্ষায় শেখানো হবে বা কিছু কিছু টাচ আপনাদের দেওয়া হয়েছে। এবং বাস্তু বিষয়ে জানতে চেয়েছেন, বাস্তু বিষয়েও কিন্তু বলা হয়েছে, আমাদের বাস্তুর শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যে এটা উচ্চতর শিক্ষায় আমরা বাস্তু শিক্ষা নিব। তাছাড়া পঞ্চাঙ্গ জ্যোতিষ যেটা পঞ্জিকা, সেটা পঞ্জিকা তো আমি বললাম যে এটা আমরা শিখাতে কিন্তু পারিনি। তারপরে হচ্ছে যেমন একজন প্রশ্ন করেছেন হৃদয় রেখা শনি এবং বৃহস্পতির ক্ষেত্রে গেলে কি হয়, সেটির একটি ফলাফল জানতে চেয়েছেন। তারপরে বিবাহ রেখা, বিবাহ রেখার কিন্তু ক্লাস হয়েছে এবং এটাই আমরা শিখেছি। তারপর হচ্ছে আপনারা লিখেছেন যে আয়ু রেখা বা আয়ুর ত্রুটি থেকে বাঁচার জন্য আমরা কি করব। তো আয়ু রেখার ত্রুটি কিভাবে খণ্ডাবে, সেই খণ্ডানোর জন্য আপনারা প্রশ্ন করেছেন যে সেটি আমরা খণ্ডাবো কিভাবে। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে আসছে, সেটি হচ্ছে হাত থেকে আমরা কিভাবে জোটক বিচার করব। এই সকল প্রশ্ন আপনারা এ যাবৎকালে এই সমাপনী ক্লাসের আগে আপনারা
প্রশ্ন করেছেন। দেখুন, এই প্রশ্নের ভিতরে আমি একটি কথা বলতে চাই, যে প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা কি লেখা আসছে দেখো তো, সেটা প্রফেশনাল অডিও ও থাকবেই। যেমন দেখুন, এক সময় মানুষ বনে জঙ্গলে বসবাস করত। তখন মানুষ গাছের পাতা, বাকল এগুলো ব্যবহার করত লজ্জা নিবারণের জন্য। তারপর ধীরে ধীরে মানুষ সভ্যতার দিকে আসলো। সভ্যতার দিকে আসতে আসতে তারপর মানুষ বিদ্যা শিক্ষার দিকে গেল। তো বিদ্যা শিক্ষার দিকে যখন পদার্পণ করলো, তখন শিক্ষা গ্রহণ করার পরে একে একে ধরুন, যেমন টেলিফোন আবিষ্কার হলো, টেলিগ্রাফ আবিষ্কার হলো, টেলিভিশন আবিষ্কার হলো, রেডিও আবিষ্কার হলো। সবকিছু শোনা, জানা, বোঝার জন্য ভালো করে একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আর দয়া করে যদি ভিডিওগুলো অন করা যায় তাহলে অন করবে। পরবর্তীতে দেখুন, আমরা জানতেই পারি যে সেই অ্যানালগ যুগ থেকে আমরা ডিজিটাল যুগে কখন পদার্পণ করে ফেলেছি আমরা জানি না। তো এই যে ডিজিটাল যুগে পদার্পণ করলাম, এখন আমাদের সব হাতের মুঠোয়। এই ডিজিটাল যুগে আমরা ফেসবুক চালাচ্ছি, ডিজিটাল যুগে আমরা এই যে অনলাইনের মাধ্যমে ক্লাস, ঘরে বসে জ্যোতিষ শিখছি, এমনকি ঘরে বসে ব্যাংকের ফান্ড ট্রান্সফার করছি। তারপর আমরা এই যাবতীয় সবকিছু ডিজিটালের আওতায় এনে আমরা ঘরে বসে এই কার্যাদি সমাপ্ত করছি। এই ডিজিটালের ভিতর দিয়ে ডিজিটাল যুগে বিমান চলছে, সেটি কিন্তু পাইলট লাগছে না, তারাই বিমান চালাচ্ছে। আবার দেখা যাচ্ছে ডিজিটালের মধ্য দিয়ে হঠাৎ করে চলে এলো স্মার্ট জীবন। যে স্মার্ট জীবন কি, যে স্মার্টফোন সবার হাতে হাতে রয়েছে, যেটি দিয়ে এমনকি টিভি অন অফ করা যায়, সুইচ অন অফ করা যায়, ইলেকট্রিসিটি, এমনকি দেখা যাচ্ছে আমি এখানে বসে আছি, আপনার বাড়ি কি হচ্ছে ক্যামেরার দ্বারা দেখতে পারছি। মানে স্মার্ট যুগে কত না কি করছি আমরা মোবাইল থেকে। তারপর সেই স্মার্ট যুগের মধ্যে চলতে চলতে হঠাৎ বিশ্ব চলে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই যুগে। এটি থেকে আমরা কি পাচ্ছি, যে রোবটের মাধ্যমে মানুষ সকল কিছু করে ফেলছে। আপনারা দেখেছেন যে রোবট ধান কাটছে, রোবট ধান মাড়াই করছে, তারপরে রোবট হচ্ছে আপনার রেস্টুরেন্টে খাবার দিচ্ছে, তারপরে রোবট হচ্ছে আপনাদের সংবাদ উপস্থাপন করছে। আবার কৃত্রিম এই বুদ্ধিমত্তার মানুষ, সে আবার যাবতীয় সবকিছু, তারা বিবাহ করবে, সন্তান জন্ম দেবে, এমন কিছুও ভাবছে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সবই করে দিচ্ছে বা করে দেবে, সেই পর্যায়ে আমরা এআই যুগে পদার্পণ করছি। দয়া করে একটু মিউট আনমিউটটা সবাই গুরুত্ব সহকারে দেখবেন। তো সেই এআই যুগের পদার্পণ করে আমরা দেখছি যে আমরা আগে কিন্তু রোগ নির্ণয়ের জন্য যেতাম, যে ব্লাড কালেকশন করব, ব্লাড টেস্ট করে তারপরে রোগ নির্ণয় করবে। বা ধরুন আপনার ইউরিন টেস্ট করবে, ইউরিন নিবে, তারপরে ইউরিন টেস্ট করবে। প্রেশার মাপবে, আগে অ্যানালগ যুগে ছিল প্রেশার মাপা, মেশিন পেঁচিয়ে প্রেশার মাপবে। আর এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুগে আঙুলে একটি প্রেশার মাপা যন্ত্র বসিয়ে দেবে, বা ঘড়ির মধ্যে প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে, ঘড়িতে প্রেশার বা আপনার যা অক্সিজেন এগুলো সব দেখিয়ে দিচ্ছে। তো যখন এইগুলো দেখিয়ে দিচ্ছে, তখন এর ভিতর দেখা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের জীবনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেশিনের ভিতর মানুষকে ঢুকিয়ে দিয়ে মানুষের পুরা শরীর স্ক্যান করে শরীরে কোথায় রোগ ব্যাধি রয়েছে সেটি বের করে ফেলছে। তাহলে ডাক্তার কোথায়? ডাক্তারি পড়ি, ডাক্তার কোথায় যাবে? এইবার ধরুন ইঞ্জিনিয়ারিং কাজ রোবটে করছে, তাহলে ইঞ্জিনিয়ারিং পেশা কোথায় যাবে? এমনকি যারা টিচারি করছে, শিক্ষকতা করছে, সেগুলো এই এআই যুগে মানুষ মোবাইলের মাধ্যমে সকল কিছু পড়ছে। ঘরে বসে দেখুন বাচ্চারা প্রত্যেকে মোবাইল দিয়েই স্কুলে পড়াশোনা করছে। অর্থাৎ বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থাকে
আধুনিক করতে করতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে পদার্পণ করেছে। জ্যোতিষও কিন্তু দীর্ঘ 10 বছর আগে এই এআই যুগে পদার্পণ করেছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাদের কাছে সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যার নিয়ে তারা হরোস্কোপ বের করে আপনারা কি করছেন, আপনারা কি বলছেন, তার আগে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে রেজাল্ট দিয়ে দিচ্ছে সেটি কিন্তু 50 থেকে 60% মিলে যাচ্ছে। তাহলে যদি মিলে যায়, আমাদের জ্যোতিষের কাছে এসে ফিস দিয়ে মানুষ আসবে কি আসবে না এটা আপনাদের ভাবতে হবে। তারপর দেখা যাচ্ছে কি যে একটি বিল্ডিং বানাবো, এই এআই যুগে ইঞ্জিনিয়াররা এই সোশ্যাল মিডিয়ায় বিল্ডিং তৈরি করে দিচ্ছে, সেখান থেকে আমরা নকশা নিব, নকশা নিয়ে একটি বিল্ডিং তৈরি করব। অর্থাৎ ইঞ্জিনিয়ারের প্ল্যান করা, সেই নকশা করা সেটিরও প্রয়োজন পড়বে না, ডাক্তারের ডাক্তারি পড়বে না, জ্যোতিষের প্রয়োজন পড়বে না। তাহলে আমরা যাব কোথায়, আমাদের পেট বাঁচবে কি দিয়ে? তো আমাদেরও কিন্তু ওই এআই যুগে পদার্পণ করতে হবে। তো আমরা কি নিয়ে আসি? সেই সনাতন অ্যাস্ট্রোলজি নিয়েই কিন্তু এত যাবত আছি। যে ওই আগের কালে যুগে মুনি ঋষিরা গাছের মানে ছাল, বাকল, পাতা এগুলোতে যেগুলো লিখে রেখে গেছে সেইগুলোকে ভাষান্তর করতে করতে আজকের এই যুগে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বা রোবটের যুগে এসে ওই পদ্ধতি যারা অবলম্বন করে বসে আছেন তারা কি জাতকের ভাগ্যফল বলতে পারবেন? বা এই এআই যুগে যারা স্মার্টফোন নিয়ে, যারা সফটওয়্যার নিয়ে ভাগ্যফলের অর্ধেকের বেশি জেনে বসে আছে, এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে বর্তমান যুগে জ্যোতিষ শিক্ষায় শতকরা 50-60% জ্যোতিষ সফটওয়্যারের মাধ্যমে কোষ্ঠী নির্ণয় করছে, এটি আপনারাও কিন্তু দেখেছেন। তাহলে যদি সফটওয়্যারের মাধ্যমে কোষ্ঠী নির্ণয় করা যায় বা করা হয়ে থাকে, তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের মূল্য কোথায় থাকবে? তার জন্য কি আমাদের উচ্চতর শিক্ষা বা আমাদের সেই রোবোটিক জীবনে বা আমাদের এআই যুগে পদার্পণ করতে হবে কি হবে না? যে বিশেষ করে অ্যানালগ থেকে ডিজিটালে, ডিজিটাল থেকে স্মার্ট, স্মার্ট থেকে এআই, এই দিকে যাওয়ার প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন থাকে তাহলে আমাদের কিন্তু নড়ে চড়ে বসতে হবে। আর যদি প্রয়োজন না থাকে তাহলে দরকার নেই, আমরা সনাতনী পদ্ধতি অবলম্বন করে ওই বই পুস্তকের মধ্যে যা সীমাবদ্ধ রয়েছে তার নাড়াচাড়া করে আমরা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করব এবং তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবিকা নির্বাহ করব। যেমন ধরুন, আমরা একটি জাতকের সাধারণত দেখি, হরোস্কোপ দেখি, হাত দেখি, বিচার বিশ্লেষণ করি, করে আমরা তাকে গ্রহরত্ন, পাথর, শিকড় বা ধরুন মন্ত্রতন্ত্র ইত্যাদি আমরা তাকে তার অশুভ গ্রহ প্রশমনের জন্য দিয়ে আসছি। আমার কথা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কি এটি আর কতক্ষণ দাঁড়াবে? যদি আমরা কৈশোরকে ভাগ না করতে পারি, শিশুকালকে ভাগ না করতে পারি, যৌবনকে ভাগ না করতে পারি, পৌরাবস্থাকে ভাগ না করতে পারি, সেই অবস্থায় কোন গ্রহ কি অবস্থানে শাসন করবে সেটি যদি আলাদা করে না বের করতে পারি, তো আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা কি ডুবে যাবে না জেগে উঠবে? ভেবে দেখুন। সবার কাছে আমার প্রশ্ন। তারপর হচ্ছে আমি ক্লাসে পদার্পণ করব এবং তখনই আপনাদের ভাবতে হবে যে আমরা যদি সেই ডিজিটাল স্মার্ট এআই যুগে যদি পদার্পণ করতে হয়, এমনকি যদি প্রয়োজন বোধ করেন আপনারা, তাহলে কিন্তু আমাদের এই জ্যোতিষ শিক্ষাকে নতুন আঙ্গিকে সাজাতে হবে। সেই সাজানোর জন্য আমাদের দরকার উচ্চতর জ্যোতিষ শিক্ষা। তো উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোথা থেকে নেব? কে বা আমাদের শিক্ষা দেবে? আমার মতো এই অভাগা দিয়ে বা মূর্খ দিয়ে তো আর সম্ভব হবে না। তার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আরও শিক্ষার্থী, গুণগ্রাহী
ওই গুণগ্রাহী শিক্ষক নিয়োগ দিয়েছে, যে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে এই ডিজিটাল স্মার্ট এআই যুগে পদার্পণ করতে পারি ধাপে ধাপে। এমনকি যে ব্যবস্থা করা হয়েছে, যদি আপনারা সুযোগ দেন তাহলে আপনাদের সুযোগ, আপনাদের শক্তি, আপনাদের উপস্থিতি, আপনাদের মহানুভবতা, আপনাদের এই যে শিক্ষার আগ্রহ আমাদেরকে নিয়ে যেতে পারে ডিজিটাল যুগে, নিয়ে যেতে পারে সেই স্মার্ট যুগে, নিয়ে যেতে পারে আর্টিফিশিয়াল। স্যামসাং নামে একটা আইডিয়া আছে, দয়া করে মিউট করবেন, ভিডিও অন করা গেলে অন করবেন, মিউট আনমিউটটা একটু নজর রাখবেন। জয়ন্ত ভাই, আপনার ওখান থেকে সাউন্ডটা আসতেছে। হ্যাঁ, তো এবার আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কি সেই যুগে যাব কি যাব না? যদি যেতে হয় তাহলে আপনাদের থেকে আমরা কি পরামর্শ পাই বা পাবো, এই পরামর্শের জন্য আজকে করজোড়ে আপনাদের কাছে প্রার্থনা যে আমরা কিভাবে ডিজিটাল যুগে পদার্পণ করব বা স্মার্ট যুগে পদার্পণ করব বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে পদার্পণ করব। সেই যুগকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের মস্তিষ্কে কি বলছে, যে আদৌ দরকার আছে কি নেই, বা আদৌ কি এই জ্যোতিষশাস্ত্রকে আমাদের সেই স্মার্ট যুগে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কি নেই, থাকলে তার জন্য আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কিভাবে এগোতে হবে, কিভাবে আমাদের পথ চলা যাবে, এই সম্পর্কিত আমি প্রত্যেকের কাছ থেকে দু চার কথা করে শুনতে চাই। সর্বপ্রথম এই ব্যাপারে বলবেন আমাদের সব থেকে সিনিয়র যিনি আছেন স্বপন চক্রবর্তী, সর্বপ্রথম আপনি বলবেন। নমস্কার স্যার, অন্যান্য স্যারদের নমস্কার, এবং যারা নতুন বেজে শিক্ষার্থী তাদেরকে আপনার আমি শুভকামনা জানিয়ে আজকে আপনার 31/5/2024 ইংরেজি তারিখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনার শুরু করছি। তো আজকে হলো আপনার 31 মানে হচ্ছে আপনার রাহুর আপনার মানে তারিখ, আর মাস হচ্ছে আপনার বুধের মাস, আর বছর হচ্ছে আপনার মানে শনির বছর, তার সাথে বার হচ্ছে শুক্র, সব মিলিয়ে হচ্ছে বুধ। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির দেবতা, উনি আমাদেরকে আজকে অনেক কিছু শেখাবে, এটা আমি মনে করি। তো এই স্মার্ট যুগে আমাদেরকে যে প্রবেশ করতে হবে এটার কোনো বিকল্প আপনার নাই, কিন্তু সেখানে একটা ব্যতিক্রম বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যারা আগে আপনার এই কোর্সটা সমাপন করে ফেলছেন তাদের সাথে আমরা যারা নতুন আছি তাদের একটা গ্যাপ হয়ে যাবে স্যার। এই জিনিসটাকে একটু আপনার মানে ভাবতে হবে, এটা আমি বলতে চাই। কারণটা হচ্ছে যে সকালবেলা যে আপনি শখটা আপনার মানে দিছিলেন, ওই শখটাকে আমি আপনার কথা অনুসারে, আপনার সূত্র অনুসারে এটাকে আমি আপনার ঘুরিয়ে আপনার ইয়েতে নিয়ে আসছি, আপনার রাশিতে নিয়ে আসছি। যে প্রথমে আমি আপনার রাশি দেখব, তারপরে আমি লগ্ন দেখব, তারপরে আমি নক্ষত্র দেখব। তো সেই অনুপাতে যদি আমি সকালের আপনার এটাকে রিচার্জ করি, তাহলে দেখা যায় যে সকালের ছকটা হচ্ছে আপনার সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রাচার্য। তো শুক্রাচার্য তো আমাদেরকে অনেক কিছু দেয়, সুখ দেয়, সমৃদ্ধির কারক গ্রহ, এবং ভাই বোনদের সাথে মতানৈক্য আপনার মানে দূর করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমাদের ভালো হবে, এরকম আপনার মানে এবং সেটা ক্ষত্রিয় বর্ণ হিসাবে, নরগণ হিসাবে আপনার মানে চিহ্নিত হয়। তো আমরা তো যোদ্ধা, তো কাজে আমাদেরকে যুদ্ধে আপনার মানে অংশগ্রহণ করতে হবে, স্মার্ট যুগে পদার্পণ করতে হবে। এবং আমাদের জন্য আপনি কি করবেন বা অন্যান্য স্যার যারা আছেন তারা এনারা আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনার উপর বা অন্যান্য স্যারদের উপর রইল, এটাই আমি আপনার বলতে চাই। আমরা তো অনেক পিছিয়ে আছি, যারা আপনার প্রথম দিক থেকে 1 বছর পূর্ণাঙ্গ কোর্স করেছেন তারা তো আমাদের থেকে অনেক বেশি জানেন। তারা যেভাবে দ্রুত স্মার্ট যুগে এগিয়ে যেতে পারবে, আমরা তো সেভাবে ওই স্মার্ট যুগে এগিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে আমার মতামত। অসংখ্য ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা। এবার এই ব্যাপারে বক্তব্য নিয়ে আসবেন কিশোরী মোহন বাবু। স্যার প্রণাম নেবেন এবং ক্লাসে উপস্থিত সবাইকে আমার নমস্কার, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। স্যার আমি স্বপনদার কথা একটু এগিয়ে যেতে চাচ্ছি। যে, আজকে উনি বললেন যে তারিখটা অ্যানালাইসিস করেছেন ফার্স্টে, তো সেখানে বৃহস্পতি এবং রবি, আজকে 31 তারিখ, বৃহস্পতি এবং রবি মিলে যে রাহু এসেছে, এই রাহুর মধ্যে বুদ্ধিমত্তা এবং তেজ দুটোই আছে। আর রাহু যেহেতু ডিজিটাল কমিউনিকেশনটাকে বিশালভাবে দেখে, তো আজকের যুগে দাঁড়িয়ে আমরা যদি অ্যাস্ট্রোলজিটাকে এগিয়ে নিতে চাই বা অ্যাস্ট্রোলজিটা শিখতে চাই, তাহলে এখানে যে সায়েন্স এবং টেকনোলজি যেটা, সেটাকে সাথে নিয়ে এগোতে হবে। বিচারগুলো করা যায় না, আমি জানি না যে যায় কিনা, তবে আমার মনে হয় না যে এত সূক্ষ্ম বিচার করা যায়। সেক্ষেত্রে যে বৈদিক জ্যোতিষ আমরা যেটা ফলো করি, বৈদিক জ্যোতিষ এবং দুটোকে মিলিয়ে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে পুঙ্খানুপুঙ্খ বা অতি সূক্ষ্ম বিচার করা সম্ভব, আমরা সেটা করতে পারবো। সেটা আমি সংযোজন করছি যে আমি বিগত দুদিন আগে আমি আর কি মন্তব্য করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কিছু সাধারণ যে প্রশ্নগুলো এসে যায়, একজন ক্লায়েন্ট শুরুতেই সে জানতে চায় যে তার ভাগ্য কেমন যাবে, তারপরে তার সন্তানের শিক্ষা, তার কর্মবিবাহ, তারপরে তার সন্তান হবে কিনা, আর কত, এই যে প্রশ্নগুলো ওখানে লিখেছিলাম এবং এটা সাধারণ মনে হলে অতটা সাধারণ নয় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে এটা অনেক গভীর বিষয়, যে গভীর জ্ঞানও রাখতে হয়। তো বিগত ক্লাসগুলোতে আমি কয়েকবার উপস্থাপন করেছি যে বিশেষ করে পেশা বা কর্মের উপরে প্রসঙ্গটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই ক্লাসটা ডিপলি হয়নি, ক্লাসটা ডিপলি হয়নি। আমি একটা পরের দুইটা ক্লাস আমি বলেছিলাম যে এইগুলো যদি পরবর্তীকালে সে মানে যেটা হায়ার ডিপ্লোমার কথা বলছেন, আমি বলবো যে আজকে ক্লাসটা যে প্রথম ক্লাসটা শেষ না, হচ্ছে আমি আমার দিক দিয়ে বলবো যে প্রথম ক্লাসটা সমাপনী ক্লাস ধারণা আমরা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের কিছু জিনিস বা কিছু বিষয় আমরা টাচ টোটালি নই। এই যে জিনিসগুলো যেগুলো আমরা ধরতে পারিনি, এই বিষয়গুলোকে আমরা নিয়ে দিকে আগাবো। এবং আমার সাথে একটা সকলে সহমত হলেন যে পরবর্তী যে হাতের ডিপ্লোমা সেখানে সবাই অংশগ্রহণ করবেন এবং যে বিষয়গুলো অতি জরুরি, স্বাভাবিকভাবে একজন ক্লায়েন্ট আসলে যে জিনিসগুলো আলোচনা চলতেছে আমরা যেন এই জিনিসগুলো চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আর যে সকল শিক্ষক ওনাদের কাছে আমি সংগ্রাম আন্তরিকতার সাথে চেষ্টা করবেন যে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি বা শিখতে পারি, আমাদেরকে শেখানোর চেষ্টা করবেন। সর্বোপরি গুরুজি আছেন, আমার বক্তব্য দীর্ঘায়িত করছিল, আমার যে প্রশ্নগুলো আছে আপনি ফার্স্টে সেটা বলে দিয়েছেন। আমি আমার বক্তব্য এটুকুই, সকলকে ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার প্রশ্ন ছিল, প্রশ্নের দিকে নজর দিতে হবে। আমার প্রশ্ন ছিল যে দুনিয়া ডিজিটাল থেকে স্মার্ট থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেছে, তো আমাদের একটু আপডেট হওয়ার প্রয়োজন আছে কিনা। তো সেই প্রয়োজন হওয়ার জন্য যদি প্রয়োজন বোধ করি, তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রকে কিভাবে শিখব, এই জ্যোতিষশাস্ত্রকে কিভাবে আরেকটু সামনের দিকে এগোবো, এই এগোনোর সম্পর্কিত কোনো বক্তব্য বা আমাদের এই ক্লাস থেকে যারা অনেক অন্যান্য প্রতিষ্ঠানেও শিক্ষা নিয়েছেন, তারা সেখান থেকে আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা, আমরা অলরেডি ডিজিটাল যুগে প্রবেশ করতে পেরেছি কিনা, স্মার্ট যুগে ছুঁইতে পেরেছি কিনা, এআই যুগে তো ছুঁতে পারিনি, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি কিনা, এ ধরনের বিষয়ে আপনাদের কাছ থেকে শর্ট বিষয়ে জানতে চাচ্ছি। এবার এই বিষয়ে বক্তব্য নিয়ে আসবেন নীরজ কান্তি রয়।
আপনার কাছ থেকে আগে একটু শুনি। সনাতনের পরম শ্রদ্ধেয় গুরু, আমার সকল শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ এবং সকালীন এবং যারা নবীন শিক্ষার্থী আছেন, সবার প্রতি আমার নমস্কার। আপনারা জানেন যে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের আজকে 60তম ক্লাসের মাধ্যমে একটি বছরের সমাপ্তি টানতে যাচ্ছি, কিন্তু সেই সাথে প্রশ্ন এসে যাচ্ছে আমাদের স্যারের বক্তব্য থেকে যে আমরা সামনের দিকে এগোবো কিনা। আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, বা যদি বলেন চিন্তা করে দেখেছি, বর্তমানে তিন তরিকার অ্যাস্ট্রোলজি কম্পিটিশন চলতেছে, ভেদিক অ্যাস্ট্রোলজি, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি, এবং স্যারের বক্তব্য থেকে আমার মাথায় যে আজকে শব্দটা আসলো সেটা হলো এআই। যদি এআই অ্যাস্ট্রোলজি বলেন, এটা আমি আমার টোটাল মোবাইল সফটওয়্যারের কথা বলবো। আমি নিজেও আজকে একটা সফটওয়্যার নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আমি দেখলাম যে ওখানে অনেক কিছু বলে দিচ্ছে, ভবিষ্যতে অ্যাস্ট্রোলজিটা ওই পর্যায়ে চলে যাবে। তো সফটওয়্যারের সাথে বা এআই এর সাথে নিজেদেরকে তাল মিলাতে গেলে তিনটার সাথেই সমন্বয় রাখতে হবে। ভেদিক চারে যেমন অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই ছাড়া এআই হবে না। আমি এটুকু বলতে চাই, যুগের সাথে তাল মিলাতে গেলে আমাদেরকে আরো দক্ষ এবং এআই এর সাথে পাল্লা দিতে হবে। সেই জন্য আমাদের জ্ঞান আহরণের কোনো বিকল্প নাই। আমরা অনেকে হয়তো অ্যাস্ট্রোলজি করে এখানে যে কিছু খাবো বা এখানে প্রফেশনে যাবো তা কিন্তু না। অনেকে শখ থেকে, অনেকে নেশা থেকে, অনেকে শুধুমাত্র এই বিষয়টা কি এটা জানার প্রেরণা থেকে এইখানে আমরা জ্ঞান অর্জন করতে এসেছি। বিশেষ করে আমি যদি নিজের কথা বলি, আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল খাতিরে এখানে আসি নাই। আমি আছি ছোটবেলা থেকে স্বাস্থ্য প্রতি আমার অনেক আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল, এবং সেইখান থেকে একটা না একটা সূত্রে আমি এই টোটাল এই জগতের সাথে আবদ্ধ হয়ে পড়েছি। এখন পিছন ফিরতে পারতেছি। আমার গুরুর প্রতি চাই বা বলতে চাই, প্রাচ্য এবং পাশ্চাত্য এবং পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজির সাথে আমাদের বাংলাদেশের অ্যাস্ট্রোলজিকে তুলনা করি, ওইখানকার অ্যাস্ট্রোলজির সাথে আমাদের বাংলাদেশের অ্যাস্ট্রোলজি এখনো শতব, কিন্তু তার যে পরিচালক বা তার যে এই অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। আমি যদি বাংলাদেশের এই অ্যাস্ট্রোলজির জগতে নক্ষত্রের সংখ্যা চিন্তা করি, আমার কাছে কেসিবাল ছাড়া কারোকেই মনে হয় না। এই গুরু সান্নিধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার, এটা একটা ইনস্টিটিউশন। ডক্টর কেসি পাল মানে একটা ইনস্টিটিউশন, ডক্টর কেসি পাল মানে একটা সংগঠন, ডক্টর কেসি পাল মানে জ্যোতিষ শিক্ষার একটা নির্ভরযোগ্য জায়গা। তা আমি স্যারকে বলতে চাই, আমরা এই উচ্চতর শিক্ষার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন। উচ্চতর শিক্ষা ছাড়া প্রফেশনে যেমন যাওয়া ঠিক না, তেমনি জ্ঞানের ক্ষুধা নিবারণ করার জন্য জানার কোনো শেষ নেই। সেই উচ্চতর শিক্ষা যেতে গেলে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। আমাদের একটা আমাদের একটা ক্লাসে একটা আধুনিক থাকবে, যেটা সবচেয়ে বিতর্কিত। আমরা দেখি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেটা সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে সেটা হচ্ছে কারিকুলাম, শিক্ষাক্রম। সেখানে শিক্ষাক্রমের উল্টা পাল্টা করে একটা শিক্ষা ব্যবস্থাকে তখন বারোটা বাজিয়ে দিয়েছে। আমরা চাই এখান থেকে একটা শিক্ষা আমাদের ইনস্টিটিউশনে আসুক। সেইখান থেকে অনেকের ভিতর অনেক প্রশ্ন, এটা করলে কি হবে, ওইটা কিভাবে আসবে। আমি দেখেছি যে টোটাল বিষয়টাই একটা প্যাকেজ। আমি যদি বাস্তুর বিষয়টা ধারাবাহিক ভাবে আসে, তাহলে বাস্তুর অনেকের ভিতরে প্রশ্ন আছে, কিন্তু যখন ক্লাসটা করলে আর প্রশ্ন থাকবে না। এই প্রশ্নগুলো এমনিতেই শেষ হয়ে যাবে। যদি বেদিকের কথায় যান, তাহলে ক্লাস করলে পরে, কন্টিনিউ ক্লাস করলে পরে, ধারাবাহিকতা ঠিক থাকলে পরে প্রশ্নগুলো থাকবে না। তেমনি পামিস্ট্রিতে গেলে, সামুদ্রিক বিদ্যা গেলেও ক্লাস করলে পরে আলোচনার টপিক গুলো ঠিক থাকলে প্রশ্নগুলো আস্তে আস্তে নিজে থেকে নির্মূল হয়ে যাবে। আমরা সবসময় পড়ি কি, যেটা আমাদের অভ্যাস, হয়তো আমার নিজের ক্ষেত্রেও এটা আছে। আমরা একটা বই কিনি, বইয়ের প্রথম পৃষ্ঠা দেখি আর একদম শেষ পৃষ্ঠায় চলে যাই। মাঝখানের বইয়ের মাঝখানটা আমরা পড়ে দেখি না, কারণ এর ভিতরে সকল প্রশ্নের উত্তর আছে। আমরা ফার্স্ট দেখি, ফিনিশিং দেখি, মাঝখানের ভিতরে যে কি আছে সেইটা আমরা পড়ে দেখতে চাই না বা বুঝে নিতে চাই না। এজন্য আমাদের ভিতর এই মাঝখানের প্রশ্নগুলো হয় আগে আসে, নয় একদম পড়ে চলে যায়। যেটা ধারাবাহিক প্রশ্ন, আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের
স্মার্টনেস দরকার আছে। কখন আমরা কি প্রশ্ন করব, কখন আমরা এই প্রশ্নটা করতে পারি কিনা সেটা আমাকে বিবেচনায় আনতে হবে। আমি যদি বিবেচনায় না আনি, আমি মনে করি একজন একজন শিক্ষককে বিব্রত করা এটা। ক্লাসের মাঝখানে অপ্রাসঙ্গিক কথা ঢুকিয়ে দিলাম, ক্লাসের মূল টপিক থেকে একদম দূরে যাইতে 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 ক্লাস এন্ড হয়ে গেল। আমি স্যারের কাছে বিনীত অনুরোধ রাখবো, এইভাবে একটা শিক্ষা ব্যবস্থা ঢেলে আমাদের জন্য অবশ্যই উচ্চতর শিক্ষা ব্যবস্থা চালু করুন। আমরা অনেকেই আছি যারা আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমরা চাই এই ইনস্টিটিউট, আমরা চাই এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের শিক্ষার ধারাবাহিকতা যদি কোনোভাবেই নষ্ট না হয়। আর এটার জন্য বাংলাদেশের একটা জ্যোতিষ শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হইতে পারে, এবং সেটা যেন বাংলাদেশের জ্যোতিষ শিক্ষায় একটা উদাহরণ সৃষ্টি করে রাখতে পারে, যেটা আমাদের পরম শ্রদ্ধেয় গুরুজি চাইতেছেন যে বাংলাদেশের সৎ এবং দক্ষ জ্যোতিষী তৈরি করতে। সেটার জন্য উনার ইচ্ছা, উনার আশা, উনার স্বপ্ন যেন এই ইনস্টিটিউট থেকে, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার থেকে আমরা পূরণ করতে পারি, সেই আশা আমি ব্যক্ত করি। এবং সবাইকে বলবো, উচ্চতর শিক্ষা আমরা চাই, সেই ব্যাপারে আমাদের দাবি স্যারের কাছে। এখানে আমাদের কোনো কার্পণ্য থাকতে পারে, আমরা তো সন্তান, সেইখানে আমাদের কিছু অনুশাসনের ভিতর যদি আটকে দেন, তাহলে অবশ্যই আমরা সেটা শিক্ষা সম্পন্ন করতে পারি। সেই হিসাবে ক্লাসে একটা রুলস থাকে। আমরা জানি স্যার উদাহরণের মানুষ, অনেক সময় অনেক কিছু বলতেই পারেন না। আমার নিজেরও অনেক সময় খারাপ লাগে যে স্যার এটা সহজভাবে নিয়ে নিচ্ছেন। স্যার খুবই নরম মনের মানুষ। আমি অন্তত জানি যে স্যার তার শিক্ষার্থীদেরকে একদম সন্তান স্নেহ করেন, উনি রাগ করতে পারেন না, কিন্তু ব্যক্তিগত জীবনে উনি অনেক রাগী। কিন্তু এই ইনস্টিটিউটের ভিতরে ঢুকে গেলে উনি রাগ করতে পারেন না। আমার মনে হয় যে স্যার রাগ করা উচিত। আপনি রাগ না করলে স্যার আমরা বুঝবো না আমাদের ভুলটা কোথায় হচ্ছে। আমরা যদি এই ভুলটাকে আপনি স্নেহে দিয়ে এই ভুলটাকে ভুলের মধ্যে রেখে দেন, আমরা চোখ ফুটবে না। আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা জানাচ্ছি, উচ্চতর শিক্ষা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করুন, এইখানে আমাদের যাদের যাদের প্রয়োজন আছে আপনি কাজে লাগান। যদি মনে করেন যে অমুক অমুক জায়গায় কাজে লাগানো যাবে, কাজে লাগান। আপনি জানেন যে আমাদের এখানে অনেক প্রাক্তন শিক্ষার্থীও স্যার আমাদের সাথে আছেন, আমার সাথে কথা হয়েছে। আপনি নিঃসন্দেহে আমাদেরকে একটা সুন্দর সিলেবাস, সুন্দর হায়ার এডুকেশন এবং এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের সুনাম দেশে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার, শুভকামনা সবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমরা বক্তব্য চাইব জয়ন্ত কুমার দেব। জয়ন্ত কুমার দেব হচ্ছে আমাদের আগের একটি প্রতিষ্ঠান ছিল, যেটা বিএনএস একাডেমি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি কর্তৃক তারই একটি শাখা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। সেখান থেকে ডিপ্লোমা পাশ করে ধরেন উনি অন্য প্রতিষ্ঠানেও শিক্ষা গ্রহণ করেছেন। তো আমার প্রশ্ন সেটি আপনি হয়তো শুনতে পেয়েছেন যে আমরা এই জ্যোতিষ শাস্ত্রকে সনাতনীর মধ্যে সীমাবদ্ধ রাখবো, নাকি আমরা এই শাস্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, বা আমাদের ক্লাসের মধ্যে সেই ধরনের কোনো কিছু পেয়েছেন কিনা বা পাওয়া যাচ্ছে কিনা, এই ব্যাপারে আপনার বা অতীতে যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষার মধ্যেও এই ধাঁচগুলো ছিল কিনা, এ বিষয়ে আপনার কাছ থেকে বক্তব্য জানতে চাই। একটা বাড়তি সাউন্ড হতে স্যার আগে দেখি কিছু শোনা যাচ্ছে না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডক্টর কেসিবল স্যার, আমি আপনার শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। তো স্যার যেটা বলছিলেন যে আমি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ছাত্র হিসেবে এই ডিপ্লোমা করেছি, পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানও করেছি। তো একটা অভিজ্ঞতা হলো কি স্যার, আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম, একটা প্ল্যাটফর্মে, ওখানে আমাকে পরিচয় করে দিল যে উনি বাংলাদেশ থেকে এসেছেন, উনি বাংলাদেশের বিখ্যাত জ্যোতিষ ডক্টর কেসিবলের ছাত্র। তো আমার কাছে স্যার এটাই সবচেয়ে আনন্দের। তো আমি বললাম যে আপনি কি করে জানলেন আমি ডক্টর কেসিবলের ছাত্র? উনি বললো আমি ডক্টর কেসিবলের আপনাদের যে একাডেমিতে ক্লাস হতো ভিডিও দেখেছি। তো ওখানে আমি অনুমান করে নিয়েছি যে উনি আপনাকে কতটা স্নেহ করেন ভিডিও দেখে। তো স্যার আপনি যে আপনার পেজে ভিডিও ছেড়েছেন আমাদের ক্লাসে, ন্যাশনাল একাডেমি ক্লাসে, সেই ক্লাসের ভিডিওতে আপনার আমার রিলেশন যেটা ছিল সেই রসায়নটাকে উনি দেখে উনি আমাকে পরিচয় করে দিয়েছেন যে বাংলাদেশের বিখ্যাত ডক্টর কেসিবলের ছাত্র। তো আমি অত্যন্ত গর্ববোধ করেছি যে স্যার আপনি
বুঝতে পারবেন না, আমার খুব বেশি আনন্দিত বোধ করেছিলাম তখন যে আমাকে এই মর্মে পরিচয় করে দিয়েছে যে আমি ডক্টর কেশিপালের ছাত্র। তো এতে হচ্ছে আমি আমার যে আপনার শিক্ষকের প্রতি বা শিক্ষা ব্যবস্থার প্রতি, আপনার শিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থার প্রতি যে আমার আস্থা, সেটার একটা আমি নিদর্শন এখানে উপস্থিত সবাইকে বললাম। আর যে প্রসঙ্গটা আছে যে আমাদের যে এই আধুনিক যুগে শিক্ষাটাকে আমরা কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া উচিত বা কতটুকু এগিয়ে নিয়ে যাবো, অবশ্যই তার মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডিতে আমরা শিক্ষাটাকে এগিয়ে রাখলে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। এখন অ্যাস্ট্রোলজির অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, তো আমরা আসলে চাম্বার করতে গিয়ে আসলে এত কিছু প্রয়োজন পড়ে না, এতটা সময়ও আমরা দিতে পারি না। কিন্তু তারপরেও তার যদি এজ এ জ্যোতিষ আমি যদি নিজের প্রতি নিজের কনফিডেন্সটা ঠিক রাখতে চাই যে আমি কিছু জানি এবং আমার জানার উপরে ভিত্তি করে আমি আমার ক্লায়েন্টের উপকার করব, সেবা করব, তাহলে আমাদেরকে ব্যাপক আকারে জানতে হবে। আর জ্যোতিষশাস্ত্র তো আসলে সমুদ্র সমজ্ঞান, তো আমরা তো আসলে মানে জ্যোতিষের জানি না বলে এখনো আমরা মানে কিভাবে জানবো সেই পদ্ধতিটাই, আমি আমার কথা বলি যে কিভাবে জ্যোতিষটা শিখবো সেই পদ্ধতিটাই এখনো আয়ত্ত করতে পারিনি, যদিও মানে একাধিক প্রতিষ্ঠানে আমি গিয়েছি। তো স্যার শিক্ষার যে ব্যাপার আমি খুব মিস করি আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল যে একাডেমি, ওইখানকার যে শিক্ষা ব্যবস্থা ছিল ওখানকার শিক্ষা ব্যবস্থার সাথে আমি অন্য কোনো শিক্ষা ব্যবস্থা তুলনা করবো না স্যার, তুলনা করবো না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসলে একটা বিষয় হচ্ছে কি মানে একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে মানে একটা প্রাতিষ্ঠানিক, যেমন স্যার এখন এই কিন্ডারগার্টেন গুলো হয়, আবার আমাদের যে সরকারি প্রতিষ্ঠান গেল যে শিক্ষা হয়, যেমন সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেল দুইটা আকাশ পাতাল পার্থক্য। আর সরকারি মেডিকেল লেখাপড়া যেমন ভালো হয় সেইরূপ মানে এখানে অর্থনৈতিক যে বিষয় এটাও সেই, আবার বেসরকারি মেডিকেলে লেখাপড়ার মানও একটু যেমনই হোক অর্থনৈতিক দিক দিয়েও মানে অনেকটা ব্যয়বহুল। তো আমি সেই দিকে যাচ্ছি না। এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিতে হবে। আর আমরা তো তার আমি সবসময় আপনার সাথে যুক্ত আছি, যদিও মানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসে আমি জয়েন করিনি, কারণ আপনার কাছেই আমি সেই বেসিক শিক্ষাটা পেয়েছি। তো আপনি সামনের দিকে আমাদেরকে যেই শিক্ষাটা আমরা সনাতন বাংলাদেশ ন্যাশনাল একাডেমির আন্ডারে হায়ার ডিপ্লোমা যেটা আমরা পেতে চেয়েছিলাম, যেটা আপনি আমাদেরকে দিতেন ওই প্রতিষ্ঠানে, তো এই প্রতিষ্ঠানে একটা আমাদেরকে দিবেন। আমি এই কারণে যুক্ত হয়েছি যে আপনার সান্নিধ্য থাকবো, আপনার কাছে কিছু শিখবো। আমার কোনো সিলেবাসের কোনো প্রয়োজন নেই স্যার। আমি আপনার সঙ্গে অনেকদিন থেকেছি, আর 1 বছর শিখেছি, আমি জানি সিলেবাস কোনো বিষয় না, সিলেবাস কোনো ম্যাটার না, মানে আপনার ভিতরে যা আছে তা সবকিছু আপনি উজাড় করে আমাদেরকে দিতে চান। আমরা যদি নিতে পারি, লুট নিতে পারি, তাহলে আপনার দিতে কোনো আপত্তি নাই। এই ব্যাপারে আমি এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমি এই ব্যাপারে শতভাগ এনশিওর করতে পারছি, যদি আমরা নিতে পারি স্যারের কাছ থেকে যে স্যার আমরা নিতে পারি, আমরা সমর্থ, তাহলে স্যার আমাদেরকে উজাড় করে দিবেন এবং আমরা এক পর্যায়ে বলতে বাধ্য করছি স্যার এত কিছু আমাদেরকে দিয়েন না, আমরা এদেরকে নিতে পারবো না। আর আজকে যে তারিখটা সেটা হচ্ছে 31 তারিখ। 31 তারিখের যে ড্রাইভার নাম্বার 4 সেটা রাহুর সংখ্যা। রাহু ডিজিটালাইজেশনের একটা অন্যতম কারগ্রহ, অনলাইন শিক্ষার একটা অন্যতম কারগ্রহ হচ্ছে রাহু। তো সেই রাহু বলছে যে আমাদেরকে সামনে ওই শিক্ষা এগিয়ে যেতে হবে। আমাদের যে আজকে এই সমস্ত তারিখের যে যুগফল সেটা হচ্ছে শনি, সেই শনি আজকে গুচরে পঞ্চমে বসে আছে। 5টার সময় যে আমাদের ক্লাসটা শুরু হলো, সেই শুরু ক্লাসের তুলালগ্নে ক্লাসটা শুরু হলো এবং পঞ্চমে শনি বসে আছে। তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষার ভাব, উচ্চতর শিক্ষার ভাব। চতুর্থ ভাব থেকে প্রাথমিক শিক্ষা বিচার করি, আর পঞ্চম থেকে উচ্চতর শিক্ষা। তারা আমাদেরকে উচ্চতর শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে, শনি সেটাই নির্দেশ করছে। আবার এই মানে যে শনির সংখ্যার সাথে আজকের বার শুক্রবার যুক্ত করলে আমরা বুধকে পাচ্ছি, সেই বুধও কিন্তু তুলালগ্নের বর্তমানে এই গুচরে অষ্টমে বিরাজ করছে। অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যার কারক, বুধ হচ্ছে জ্যোতিষের কারক। আমরা এই গুপ্তবিদ্যা এবং জ্যোতিষবিদ্যাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আমাদের আজকে তারিখ তো স্যার নির্দেশ করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যেমন আজকে রবি বৃহস্পতি যে যোগ 31 তারিখ, সেখানে রবি বৃহস্পতি স্যার অষ্টম ভাবে এই বুধের সাথে কানেকশন আছে। তো রবি তো হচ্ছে প্রভাব, মানে রবি উদিত হইলে আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। তো আমরা এই রবি যে অষ্টমে বসে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা এই জ্যোতিষবিদ্যার দ্বারা, গুপ্তবিদ্যার দ্বারা জগৎকে প্রকাশিত করতে পারবো।
যদি আমরা সেটা পঞ্চমের সুনির্দিষ্ট যদি আমরা সেটা ভালোভাবে শিখি। আর ভালোভাবে শিখতে গেলে বৃহস্পতি সেই অষ্টমে বসে আছে, গুরুর সান্নিধ্য প্রয়োজন, অর্থাৎ সদ্গুরুর সান্নিধ্য প্রয়োজন। তো আমরা সদ্গুরু হিসেবে আমি তো আপনার শ্রীচরণে সবসময় আছি স্যার। তো আমি সেই আপনার কাছে প্রার্থনা যে আপনার যে সান্নিধ্য পেয়ে সেদিকে এগিয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে এই এখানে আজকের যে এই গুরু এবং বৃহস্পতি, এই রবি এবং বৃহস্পতি যে সংযুক্ত রাহুকে আমরা পেলাম, সেই রাহু কিন্তু ষষ্ঠভাবে বসে আছে। এখানে একটা বিষয় হচ্ছে জ্যোতিষবিদ্যা হচ্ছে, জ্যোতিষকে বলা হয় বেদের নির্মূল চক্ষু। তো বেদের নির্মূল চক্ষু মানে কি? একটা শাস্ত্রীয় বিদ্যা। তো আমরা যখন জ্যোতিষটা শিখবো তখন বেদের চক্ষু দিয়ে মানুষের জীবনটাকে দেখবো, এবং এই বেদের চক্ষু দিয়ে যে মানুষকে জীবনটাকে দেখবো সেটাকে আমরা ব্যাখ্যা করবো। কিন্তু সেক্ষেত্রে ওই যে বৃহস্পতি বসে আছে, তৃতীয় 3 নম্বর সংখ্যা যেটা বৃহস্পতি, এই বৃহস্পতির যে নির্লিপ্ত কথা, আমাদের কিন্তু নির্লিপ্ত হতে হবে। কোন জায়গায় নির্লিপ্ত হতে হবে সেটা নির্দেশ করছে রাহু অবস্থান হচ্ছে ষষ্ঠে, অর্থাৎ ষষ্ঠ হচ্ছে রিপু ভাব। আমাদের যে লোভ মোহ সেটা থেকে আমাদেরকে নির্লিপ্ত হতে হবে। যদি আমরা লোভ এবং মোহকে জয় করতে পারি আর নির্লিপ্ত হতে পারি, তবে কিন্তু আমরা সার্বিকভাবে জগতে কল্যাণ করতে পারবো। কারণ হচ্ছে ষষ্ঠ ভাব কিন্তু আমাদের সামাজিক যে অবস্থা, সমাজের যে কারিকুলাম, সামাজিক যে কর্ম, এগুলোকে নির্দেশ করে। আমরা কিন্তু এই জ্যোতিষ পেশার মাধ্যমে মানুষকে সুপরামর্শ দিয়ে আবার মানুষের কাছে ফিসও নিব, তারপরে সুপরামর্শ দিয়ে কিন্তু আমরা সমাজের কল্যাণ করতে পারবো, মানুষের দৈনন্দিন কর্ম উন্নতি করতে পারবো, মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারবো। তো আমাদের সেই কারিকুলামটি পরিপূর্ণ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তো শিক্ষার প্রয়োজন। তো সেই শিক্ষাটা আমরা চাই আপনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা তো এমনিতেই একটু ব্যথিত এবং দুঃখিত, আমাদের যে কোনো কারণে আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো আমাদেরও কর্মফল সেটার জন্য দায়ী। আমাদের একাডেমিটা যে কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আপনি আছেন আমাদের একাডেমিক যে প্ল্যান করতে, আপনি আছেন। তো আমরা চাই পরবর্তীতে আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে উন্নত যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা আপনার কাছ থেকে আহ্বান করতে চাই। সেটাই আপনার চরণে নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমরা একটু জেনে আসবো ডাক্তার অমিত মঙ্গলম। ইনি জরুরি বিভাগের চিকিৎসক, পিজি হসপিটাল। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি তো আজকে প্রথম, আমি তো আসলে ঢুকতেই অনেক যাই হোক, অবশ্যই যে একটু আগে যে দাদা বললেন আজকে যে যোগটার কথা, আমি হয়তো টুকটাক আপনার কাছ থেকে জানি, কিন্তু অত ডিটেলস তো আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে শেখার, মানুষের কল্যাণে যেন এটা কাজে লাগাইতে পারি, মেডিকেল অ্যাস্ট্রোলজিটা। দাদার একটু আগে যে দাদা কথাগুলো বললেন আমার খুব ভালো লাগছে দাদার কথাগুলা। আর আজকে যে যোগটা আমি এমন একটা দিয়ে আমি প্রথম শুরু করেছি, এটার জন্য আমার খুব ভালো লাগছে যেন আমি আমার জ্যোতিষ শিক্ষাটা সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি। এই এক দাদা, আজকে আর বেশি কিছু বলবো না, জানি শুনি এরপর অবশ্যই আমি আমার বক্তব্য প্রয়াস সবকিছু আমি ব্যক্ত করব। ধন্যবাদ দাদা। দেখুন, সুদূর কানাডা থেকে যোগদান করেছেন হচ্ছে কবিতা ভৌমিক, যিনি যদিও অল্প কিছুদিন ক্লাস করেছেন সবে মাত্র, তথাপিও উনি কম বেশি জ্যোতিষের অনেক মিডিয়া দেখেছেন বা অনেক কিছু জেনেছেন। তো ওনার কাছ থেকে আমরা কিছু একটু জেনে আসি যে এই জ্যোতিষ শাস্ত্রের আমাদের নতুন কোনো দিক উনি খুঁজে পেয়েছেন কিনা, আমাদের কোনো দিক নির্দেশনা দিতে পারবেন কিনা, বা এই জ্যোতিষ শাস্ত্র আসলে নতুন কিছু হয় কিনা, বা এই অতীতের ধারাবাহিকতা সেই আমাদের সনাতন যুগেই প্রবেশ করে থাকলেই ভালো হবে কিনা। তো এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু আশা করছি। মিউট রয়েছে, একটু আনমিউট করতে হবে। স্যার নমস্কার, এবং যারা আছেন উপস্থিত তাদের সবাইকে আমার প্রণাম। আমি খুবই নতুন, অনেকদিন ধরে আমার আসলে নেই, আমি এটা প্র্যাকটিস করি না, কিন্তু আমার একটা ফ্যাসিনেশন আছে, দৃঢ় ফ্যাসিনেশন এটা জানার প্রতি। তো আজকের যে টপিকসটা স্যার আমাদের কাছ থেকে জানতে চান সেটা হলো আমরা কি করে এটা ডেভেলপ করতে পারি, এই মডার্নাইজ করতে পারি।
স্যার, যেহেতু আমি এখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি যেটা একটু আমার নিজের আর কি হলে মনে হয় ভালো হবে সেটা একটু আপনার সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো স্যার, আমাদের একটা আপনার আপনি নিজেই একটা ইনস্টিটিউশন, আপনার এই নিজস্ব ইনস্টিটিউশনকে লং লাস্ট করার জন্য একটা সফটওয়্যার থাকা দরকার এবং স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। এই সফটওয়্যারটার মাধ্যমে এই যে আপনার শিক্ষাটা, সেটা হলো আমরা অনেকের কাছে আমাদের বই নেই, আমরা যারা এবং ভবিষ্যতেও হবে দেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা যারা জয়েন করবে, তারা যদি জানে যে আগে থেকেই এই টপিকসটা নিয়ে আলোচনা হবে এবং সেই টপিকসটার ডিটেলস আপলোড করা থাকবে ওয়েবসাইটে, সবাই এটা পড়বে, তারপরে ক্লাসে জয়েন করবে, তাহলে তাদের নলেজটাও ক্লিয়ার থাকবে, আপনার পড়াতেও ভালো লাগবে, আমাদেরও জিনিসটা আপনাকে কোশ্চেন করতে এবং আরো কি জানবো সেটা জানার জন্য হেল্পফুল হবে। এটা একটা আমার পয়েন্ট, যে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবেন সেটার ইনস এন্ড আউটস সমস্ত ইনফরমেশন আপলোডেড থাকবে ওয়েবসাইটে, এবং সেটা থেকে আমরা পড়ে আমরা ক্লাসটা আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার করে তারপরে আমরা ক্লাসে আসবো, দেন ইট উড বি বেনিফিশিয়াল। সেকেন্ডলি স্যার, আমাদের একটা ওয়েবসাইট থাকা দরকার, যেমন নিজস্ব ওয়েবসাইট। এটা যদি আপনি আধুনিকায়ন করতে চান সেটার ক্ষেত্রে, যেমন আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট হচ্ছে দিকপঞ্চাং। সেটা কিন্তু সবকিছু থাকে, যেমন আপনার ক্যালেন্ডার থাকে, মুহূর্ত থাকে, তারপরে আপনার অ্যাস্ট্রোলজি থাকে, প্ল্যানেটারি পজিশন থাকে, এভরিথিং আপনি স্যার নিশ্চয়ই জানেন। সেরকম একটা ওয়েবসাইট যদি আপনার নিজস্ব থাকে সেটা খুব খুব ভালো হবে, তাহলে আপনি পুরো ওয়ার্ল্ডের সাথে নিজেকে কানেক্ট করা যাবে। এই যে সব স্টুডেন্টরা তারাও তাদের মতামতগুলোকে সেখানে আপলোড করতে পারবে। আমরা কথা বলে কথা বলাটা একটা পার্ট, কিন্তু যদি এটা আপলোডেড থাকে তাহলে জিনিসটা আর হারিয়ে যাবে না। যেমন স্যার, সেটা একটা ব্যাপার হতে পারে। আর হচ্ছে যে আর্টিফিশিয়াল স্যার ইন্টেলিজেন্স আপনি বলেছেন, এটা যদি স্যার এটাকে অ্যাড করা যায় তাহলে আধুনিকায়নের মানে এখন যে লেটেস্ট টেকনোলজি সেটার সাথে যদি স্যার আপনি আপনার অ্যাস্ট্রোলজিকে অ্যাড করতে পারেন সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আর আরেকটা হবে যে আপনার লেকচারগুলোকে যদি ইংলিশে কনভার্ট করা যায়, যদি যেমন আমি সবাইকে একটু বলতে চাই, আমার একটা এক্সপেকটেশন স্যারের কাছে, যে স্যার আসলেই একটা ইনস্টিটিউশন। আমি যতখানি স্যারকে আমি খুবই কম জানি, যতখানি পর্যন্ত স্যারকে আমি এই পর্যন্ত জেনেছি, স্যারের এই নলেজটা যদি ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করা যায় সেটা সবচেয়ে ভালো। তো স্যার সেই অনুযায়ী আপনার এই জিনিসগুলোকে যদি ইংলিশে আবার কনভার্ট করা যায়, হয়তো বিদেশি, যেমন আমি আমার একজন টিচারকে আপনার সম্পর্কে বলেছি যে আমার বস জসলিন ক্রেবি, এবং উনি খুব ইন্টারেস্টেড, উনি বলেন তোমাদের ওয়েবসাইট দাও। স্যার আপনার তো ওয়েবসাইটটা থাকলে আমি তাকে দিতে পারতাম, এবং এই থেকে বাইরের লোকেরা এটার প্রতি তাদের আগ্রহ জন্মাবে এবং আপনার ক্লাস তারা নিজেরাও করতে পারবে। হয়তো আপনাকে এখানে আমন্ত্রণ করতে পারে যে আপনি আসুন এবং আমাদেরকে এটা সম্পর্কে একটা নলেজ দিন। সেই ক্ষেত্রে এটাকে যদি ইংলিশেও করা যায়, এটা স্যার আমার একটা জাস্ট আমি নিজে এতটুকু থেকে আমি এটা চিন্তা করেছি, যদি এই জিনিসগুলোকে আপনি অ্যাড করতে পারেন দ্যাট উড বি মাচ মোর বেটার, এবং এটা আপনার প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তার মানে আপনি আসলেই চান যে জ্যোতিষশাস্ত্র সেই মানে আদি যুগ থেকে মানুষ যেমন বেরিয়ে আসছে, মানুষের মধ্যে যে পরিবর্তন আসছে, যে পরিবর্ধন আসছে, মানুষ যখন এখন মহাকাশ নিয়ে ভাবছে, মঙ্গল গ্রহ নিয়ে ভাবছে, ঠিক তদনুরূপ এই শাস্ত্রটাও যেমন অঙ্কশাস্ত্রের পরিবর্তন আসছে, বিজ্ঞানের পরিবর্তন আসছে, সমাজের পরিবর্তন আসছে, ধর্মেরও পরিবর্তন আসছে, তো জ্যোতিষশাস্ত্রের কেন পরিবর্তন আসবে না? সেই পরিবর্তন কিভাবে আনতে হবে, সেই পরিবর্তনে আমরা কিভাবে যাব, এই যাওয়ার পথ যদি আমরা না জানি তাহলে তো ওই সব জ্যোতিষের মতো আমরাও সেই জ্যোতিষ হব। তো আমাদের মধ্যে পার্থক্য কোথায়? সেই পার্থক্যটি কি আদৌ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার করতে পারবে কি পারবে না? এটা হচ্ছে বিষয়, যে আমরা যদি লড়ি, আপনাদের
শক্তি বা আপনাদের উপস্থিতি, আপনাদের এই মহানুভবতা বা আপনাদের শ্রম, আপনাদের এই যে দক্ষতা আমার উপর যদি শেয়ার করেন, তবেই না তো আমরা চেষ্টা করব যে আমরা এটাকে আধুনিক যুগে সঙ্গে তাল মিলিয়ে নেওয়ার জন্য আমাদের কি কি প্রসেস দরকার, সেই প্রসেস অনুযায়ী আমাদের আগাতে হবে। তার জন্যই তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো এই ব্যাপারে একটু জেনে আসব ডক্টর নিবেদিতা ঘোষ, যিনি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে ডিপ্লোমা কোর্স করার পরে ভারতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সে দুবার ফার্স্ট হয়ে স্বর্ণ পদক জিতেছেন বা প্রাপ্ত হয়েছেন। তার কাছ থেকে একটু জেনে আসবো যে আমরা এই জ্যোতিষশাস্ত্রকে আধুনিকায়ন করার আদৌ প্রয়োজন আছে কিনা, বা আমরা এটা করার জন্য কি ধরনের প্রসেস নিতে পারি, বা আমাদের এই শিক্ষার মধ্যে কোনো ছোঁয়া ছিল কিনা এই ব্যাপারে, বা সেই যে সকল প্রতিষ্ঠানে গেছেন ওই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা কিছু যদি আমাদের দেন তাহলে আমরা কৃতার্থ হব। আমাদের শিক্ষার্থীরা জানবে, আমাদের শিক্ষার্থীরাও কিন্তু সেই পথ অবলম্বন করবে যেটি আমরা সেখানে সবাই যোগদান করে হয়তো শিখতে পারিনি বা পারবও না, কিন্তু আপনি সুযোগ পেয়েছেন জ্ঞান আহরণ করার। যেমন যেখানে দেখো ছাই উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো আপনি ছাই উড়িয়ে সেখান থেকে মূল্যবান অমূল্য রতন তুলে এনেছেন। সেই রতনগুলো যদি আমাদের ভিতরে একটু বিলি করতেন তাহলে আমরা ধন্য মনে করতাম। ডক্টর নিবেদিতা ঘোষ। প্রথমে স্যার আপনাকে নমস্কার জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। আপনি বললেন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছি, ঠিক আছে, কিন্তু স্যার আমার বীজ বপন স্যার আপনার থেকে সেই 2018 সালে স্যার আপনার সাথে আমি যুক্ত। তো আমার সবচেয়ে বেশি সৌভাগ্য হচ্ছে সেটা হচ্ছে আমি আপনার স্যার খুব সামনে বসে আপনার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি। জানি না অন্য কেউ পেয়েছে কিনা, কিন্তু আমি এটা পেয়েছি, অনেক দিন পেয়েছি, দিন বলবো না, মাস এবং বছরও বলতে পারি। এটা আমার হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর যেহেতু আপনার মতো একজন কি বলবো গুণী স্যারের কাছ থেকে আমি বীজটা বপন করতে পেরেছি, সেক্ষেত্রে আমি যেখানে যাচ্ছি বা যাই করছি আমি হেরে আসছি না আপনার কি বলেন স্টুডেন্ট হিসেবে। এটা হচ্ছে আমার বড় পাওয়া। আর আপনি যেটা বললেন স্যার, এটা আধুনিকতার যে একটা ব্যাপার স্যার, আজকের যে তারিখটা 31/5/2024, এই তারিখই তো বলে দিচ্ছে যে আমরা যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি নিতে পারি। কারণ 31 এটা স্যার 4, বৃহস্পতি আর রবি। বৃহস্পতি পাণ্ডিত্য এগুলা বোঝাচ্ছে জ্ঞান, আর রবি হচ্ছে নাম যশ সুনাম খ্যাতি, এটা মিলে হচ্ছে রাহু, যেটা নাকি স্যার অনলাইন ডিজিটাল টেকনোলজি বোঝায় রাহু। তবে সেক্ষেত্রে একটা পজিটিভ সাইড আসুন। আর 5 হচ্ছে বুদ্ধি, যে বুদ্ধিটা আমরা কাজে লাগিয়ে এগিয়ে যাব। আর 2024 এটা টোটাল আসলো স্যার 8, যেটা হচ্ছে শনি। শনি বোঝায় হচ্ছে অধ্যবসায়, ধৈর্য। অর্থাৎ আমরা অনলাইন ডিজিটাল টেকনোলজিকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে বা অধ্যবসায়ের দ্বারা বুদ্ধির মাধ্যমে উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি নিব এই প্রতিষ্ঠানের মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে এই প্রতিষ্ঠান স্যার পারবে সব আমাদের দিতে, কারণ আজকের তারিখই স্যার এটা বলে দিচ্ছে যে হ্যাঁ এই প্রতিষ্ঠান সফল হবে। আর সবচেয়ে বড় কথা, কেসিপাল স্যার যেখানে হাত দেবে সেখানেই সোনা পড়বে। এটা স্যার কি বলে, একটা হচ্ছে স্যার কি বলবো স্যার, এটা বলতে পারছি না, যেখানে স্যার হাত দেবে সেখানেই সোনা ফলাবে, এটা হচ্ছে চিরন্তন সত্য। যেখান থেকে স্যার আমার মধ্যে কোনোদিন অ্যাস্ট্রোলজি শিখবো সেটার কোনো মেন্টালিটি ছিল না স্যার, আপনার সান্নিধ্যে যাওয়ার পরে এটা স্যার আমার জন্ম নেয়। ইভেন স্যার আমি স্যার মোটামুটি স্যার এগিয়ে যাচ্ছি আপনার আশীর্বাদে। তো তাই বলবো স্যার এই প্রতিষ্ঠানে স্যার হায়ার থেকে হায়ার ডিগ্রি করা দরকার। আর সবচেয়ে বড় কথা স্যার, আমি কি বলবো স্যার এই ব্যাপারে স্যার আমার নগণ্যতম জ্ঞান। আপনি কোন টেকনিকে পড়ালে ভালো হবে, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্যার আপনার হাত ধরে এই পর্যন্ত আসা, এটা স্যার আপনি আমাদের থেকে ভালো জানেন স্যার। তাই স্যার এই সম্পর্কে আর কিছু বলার নেই, কিন্তু এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে স্যার। আমার স্যার যে প্রতিষ্ঠানে যাবে এটার নাম যাই হোক না কেন,
হোক না কেন, প্রতিষ্ঠান যাই হোক না কেন, স্যার থাকা মানেই আমরা পারব, স্যার সাকসেসফুল হবে। এটাই স্যার আমার বক্তব্য। ধন্যবাদ। উনি একটু বাড়িয়ে বললেন যে হাত দিলেই সোনা ফলবে, আসলে সোনাও ফলছে না, রূপাও না, তামাও না, সর্বশেষ দেখা যাচ্ছে সীসা ফলছে কিনা তাও জানি না। তো এবার আমরা না স্যার, এটা কই নেই, সুরভি বিশ্বাস দেব উনি নেই। আচ্ছা, এবার আমরা একটু জেনে আসি সুবীর মহন্ত বাবু, কলকাতা, আপনার কিছু মন্তব্য। যে আমরা যেহেতু ভারতবর্ষে আপনি অনেক সাধু সন্ন্যাসদের সঙ্গে মিলেছেন এবং অনেক জায়গা থেকে কিছু শিক্ষা নিয়েছেন, তৎপরবর্তীতে এসে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যোগদান করেছেন, তো এখানের কোনো পার্থক্য পেয়েছেন কিনা বা আদৌ শেখা যাচ্ছে কিনা, এ ব্যাপারে আপনার একটু বক্তব্য নিতে চাই। আমি সর্বপ্রথম আমার গুরুজি প্রিন্সিপাল স্যারকে প্রণাম জানাই, সকল শিক্ষার্থীগণকে আমি যার প্রণাম এবং সকলকে যথাযোগ্য সম্মান জানাই। তো আমার হলো প্রথম গুরু বা শেষ গুরু বা যে বর্তমান আছেন তিনি একমাত্র ডক্টর প্রিন্সিপাল, প্রথম পড়বো, কারণ আমি দ্বিতীয় জায়গা কোনো শিখি নাই এই পর্যন্ত। যেটুকু শিখেছি সেগুলো সকলেই শিখে, সে সাধারণ জ্ঞান বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে শেখা যায়, কিন্তু মেন জায়গায় দেখে আমি জ্যোতিষশাস্ত্রে আমি এতটা এগিয়ে আসছি, তিনি একমাত্র ডক্টর প্রিন্সিপাল। তো প্রথমে তাকে আমি অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই, কারণ তিনি যে শিক্ষা দান করছে সেই শিক্ষাটা সত্যিকারের এক জ্যোতিষ তৈরি করার শিক্ষা, সত্যিকারের সৎ জ্যোতিষ তৈরি করার শিক্ষা। এবং আজকের দিনে যে আর্টিফিশিয়াল যুগে আমরা আছি, এখানে ইন্টেলিজেন্ট হওয়াটা খুবই অত্যন্ত জরুরি। স্যার যে কথাটা আজ প্রতিফলন করেছেন, এটি খুবই জরুরি একটা দিক, কারণ এটা আর্টিফিশিয়াল যুগে চলছি আমরা। এটাও মানতে হবে আমাদেরকে যে আর্টিফিশিয়াল যুগে চলছি, কিন্তু অতীতকে আমরা কখনো বলতে পারবো না। আর্টিফিশিয়াল যুগে চলার মধ্যেও আমাদেরকে অতীত মানে কি, আমাদের শাস্ত্রগণ যে বৈদিক জ্যোতিষ, আমাদের যে সমস্ত কিছুর সমস্ত জ্যোতিষের যে মূল তত্ত্ব সেটি হলো বৈদিক জ্যোতিষ। তো বৈদিক জ্যোতিষের যে তত্ত্ব বা যে সূত্র সেটা আমরা চলতে পারবো না, সেই সূত্রটি আমাদেরকে আরো ভালো করে, যেমন আমাদের ইন্টেলিজেন্ট হতে হবে এই আর্টিফিশিয়াল যুগে কি করে আমাদেরকে এই ইন্টেলিজেন্ট হয়ে আর্টিফিশিয়াল যুগে আমাদেরকে পাল্লা দিতে হবে জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে। জ্যোতিষ শাস্ত্রের সূত্র আছে, যেমন এই জগতে যেমন মানুষই চেষ্টা করতে পারে, ইন্টেলিজেন্ট হয়েছে কে, মানুষই করেছে, আর্টিফিশিয়াল মানুষই করেছে। তো এই যে কম্পিউটার সৃষ্টি করেছে মানুষই করেছে, মানুষের ব্রেনে করেছে। তো আমরাই পারি এই জ্যোতিষ শাস্ত্রকে, আচ্ছা সফটওয়্যার তৈরি হয়েছে সেটি তো বৈদিক জ্যোতিষ থেকে এসছে, সফটওয়্যার তো এমনি তৈরি করা হয় নাই, সেটি তো মানুষ তৈরি করেছে। মানুষের যে উন্নত জ্ঞান, সেই জ্ঞানের থেকেই তো সেই সফটওয়্যার তৈরি হয়েছে। সেই কম্পিউটার যা সমস্ত যে করছে সেটা কেউ তৈরি করেছে, এখন মানুষ তৈরি করেছে, মানুষের ব্রেন তৈরি করেছে। আমাদের মধ্যে সেটা ক্ষমতা আছে, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই জ্ঞানটাকে আস্বাদন করা, সেই জ্ঞানটাকে আহরণ করার মতো ক্ষমতা। তা আমরা যদি এই উন্নত শিক্ষা, উচ্চতর শিক্ষা আমরা লাভ করতে চাই, আমার মনে হয় একমাত্র আমাদের ভরসা তিনি একমাত্র ডক্টর প্রিন্সিপাল, এবং তার যে সূত্র, তার যে শিক্ষা, তিনি আগামীতে আমাদেরকে উন্নত শিক্ষা দিবেন এবং গভীর শিক্ষা আমাদেরকে দিবেন, যেইগুলো শিক্ষা আমরা এখনো কোনো কিছু শিখতে পারি নাই, যেই জ্যোতিষ শাস্ত্রের শিক্ষা আমরা এক বিন্দু শিখতে পারি নাই, অগাধ সমুদ্র, তার থেকে আমরা এক বিন্দু কণাও নিতে পারি নাই এখনো। আমাদের অনেক জানার বিষয় আছে। 1 বছর 2 বছর যে জ্যোতিষ শিক্ষা কেউ শেষ করতে পারে না। আমরা যারা মনে করছি 1 বছর শিখে বলেছি জ্যোতিষ হয়ে গেছি, আর শিক্ষার দরকার নাই, এটি অবশ্যই ভুল হবে। জ্যোতিষ শিক্ষাটি হলো খুবই গূঢ় তত্ত্ব, এই শিক্ষাটি আজীবন শিখতে হবে। এবং আমাদের যে একটা আশা ভরসা, তিনি একমাত্র ডক্টর প্রিন্সিপাল, আমাদেরকে উন্নত শিক্ষা দেওয়ার দিক থেকে এবং যে ইন্টেলিজেন্ট করার জন্য
তিনি একমাত্র আমাদের ভরসা। এই আর্টিফিশিয়াল যুগে, সফটওয়্যার যুগে আমাদেরকে তাদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সত্যিকারের যে বৈদিক জ্যোতিষ, এটি হলো ইন্টেলিজেন্ট, আমরা আর্টিফিশিয়াল যুগেও থেকে সেটা প্রমাণ করে দেবো। এটি আমাদের মূল উদ্দেশ্য। বা আমরা যে শিক্ষার বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আরো আলোচনা করবো। যেমন বিশেষ যোগ, আমরা কোনো যোগ সম্বন্ধে এখন পর্যন্ত জানি না, কোনো যোগ সম্বন্ধে বিশেষ করে আলোচনা হয়নি। আমরা জানবো সেগুলো বিষয়, বিভিন্ন রকমের যে কুণ্ডলী বিচার, আমাদের জাস্ট শুধু দাদুর ঘটে বিচার করতে শিখেছি, হয়তো লগ্ন সম্বন্ধে কোন বা পাপ কোন গ্রহ শুভ সেটা জেনেছি, কিন্তু আরো যে তত্ত্ব আছে নিহিত এর মধ্যে সেগুলো আমরা কিছু জানি না। যেমন কালসর্প দোষ আছে, কালসর্প দোষ আমার দ্বাদশ প্রকার কালসর্প দোষ আছে, জানি না। এবার আরো অনেক অনেক যোগ আছে, যেগুলো যোগ হয়তো আমরা হয়তো নামই শুনে আজ পর্যন্ত। তো সেগুলো স্যারের কাছে আমরা শিখবো, এই আমার আশা কামনা। এবং আমরা ইন্টেলিজেন্ট হতে হবে যদি শাস্ত্রকে নিয়ে। তো আমার এইটুকু বক্তব্য রাখবো স্যারের কাছে যে আমরা সকলেই আমরা আপনার কাছ থেকেই উন্নত শিক্ষা গ্রহণ করতে চাই এবং ইন্টেলিজেন্ট হতে চাই আপনার কাছ থেকে। এই আর্টিফিশিয়াল যুগে থেকেও আমরা জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরা সত্যিকারের এই জ্যোতিষ যে ইন্টেলিজেন্ট হতে পারে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে, মানুষ যেভাবে আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আপডেটিং হয়ে চলছে, এই জ্যোতিষটাকেও নিয়ে আমরা সেভাবে তাল মিলিয়ে চলবো। আমার এই ক্ষুদ্র বক্তব্য রাখছি, তাকে নমস্কার প্রণাম জানিয়ে আমার শুনে বক্তব্য রাখছি। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু জেনে আসবো সুভাষ রয় মঠবাড়িয়া। সুভাষ চন্দ্র রয়। স্যার আমি একটু পরে বলি, আমার নেট নাই, শুধু বারবার কাটতে যায়, 1 মিনিট 30 সেকেন্ড থাকে, মাঝে মাঝে থাকেই না। আমি একটু পরে বলি, স্যার নেটটা আসুক। আচ্ছা, তন্নি হালদার, আপনার ক্লাস করে কেমন লেগেছে? আমরা কি সামনের দিকে একটু ডিপ জগতে প্রবেশ করলে আমরা সেটি পারবো কিনা, আপনার মনোভাব কি? প্রণাম স্যার, উপস্থিত সকল শ্রদ্ধেয় জ্যোতিষ শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আমার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি।